কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ২২-এ আজ আপনারা শুনবেন উজির শামস উদ্দিন ও নূর উদ্দিনের কিস্সা চতুর্থ ও শেষ ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। কয়েকজন নফরদাসী নিয়ে উজির শামস উদ্দিনের সঙ্গে মিশরের পথে তিনিও যাত্রা করলেন। তারা এবার বসরা নগরের পথে চলতে লাগলেন। চলতে চলতে তারা আবার দামাসকাস নগরে পৌঁছালো। তাঁবু গাড়ল। আগের সে জায়গাতেই তারা এবারও বাস করতে লাগলো। ২-৩ দিন এখানে থাকার ইচ্ছা। পরদিন সকালে উজির হাটের দিকে গেল। কিছু কেনাকাটা করা দরকার। আজিব এবার সাইদকে নিয়ে সেই হালুইকর লোকটিকে একটিবার দেখে আসার জন্য পা বাড়ালো। নগরের এখানে ওখানে ঘুরে কত সব মজার মজার জিনিস দেখতে দেখতে তারা সেই হালুইকরের দোকানে পৌঁছে গেল। আজিবকে দোকানে ঢুকতে দেখে হালুইকর হাসান অবাক হয়ে গেল। আজিব বলল, আমার সেদিনের সে কাজের জন্য আমি খুবই দুঃখিত। পরিণামে কি হবে চিন্তা না করেই আমি তোমাকে লক্ষ্য করে পাথরের টুকরাটি ছুঁড়ে দিয়েছিলাম। আজ মাপ চাইতে এসেছি। আরে বাবুজি, আমার কিছু হয়নি, সেরে গেছে। যাকগে, তুমি কি একটিবার ভিতরে আসবে বাবা? আজিব দোকানের ভেতরে গিয়ে বাঁশের তৈরি বেঞ্চে বসল। একটি রেকাবিতে কিছু বেদেনার হালুয়া এনে তার সামনে ধরে বলল, মেহেরবানি করে এটুকু খেয়ে নাও বাবা। তুমি চলে যাওয়ার পর থেকে প্রতিটি মুহূর্ত আমি কেবল তোমার কথাই ভেবেছি। আজিব হাসতে হাসতে বলল, তুমি তো যে সে লোক নও হে। সেদিন আদর করে হালুয়াও খাওয়ালে আবার সর্বনাশের ধান্দা করতেও ছাড়লে না। চুপি চুপি আমাদের পিছু নিয়েছিলে। আমার কাছে হলপ করো, আর পিছু নেবার ধান্দা করবে না। যদি করোই তবে কিন্তু আর কোনোদিনও তোমার দোকান মুখ হব না। ঠিক আছে বাবা, কথা দিচ্ছি, আর তোমার পিছু নেব না। আজিব এবার হাসানের হাত ধরে টেনে তার পাশে বসিয়ে বলল, আমাদের সঙ্গে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো আমার হারিয়ে যাওয়া আব্বাজিকে যেন খুঁজে বের করতে পারি। হাসান কিন্তু নির্নিমেষ চোখে আজিবের মুখের দিকেই তাকিয়ে রইল। কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ মাত্রও নেই। আহারাদি শেষ হওয়ার পরও তারা প্রায় ঘণ্টাখানিক সময় ধরে টুকরো টুকরো অনেক কথায় আলোচনা করল। তাঁবুতে যখন তারা ফিরল তখন দেখল সবাই আজিবের জন্য পথ চেয়ে তাঁবুর বাইরে বসে, মুখে দুশ্চিন্তার ছাপ। এবার উঠে গিয়ে একটি রেকাবিতে কিছুটা বেদেনার হালুয়া এনে আজিবকে খেতে দিল। বাসরাতে থাকাকালীন প্রায়ই এরকম মুখরোচক খাবার তৈরি করে সবাইকে খাওয়াতো। হাসানের আম্মি বলল, এর তৈরির কৌশল আমার নিজস্ব আবিষ্কার। তোর বাবা খুবই পছন্দ করত। নিজেও এরকম হালুয়া তৈরির কৌশল আমার কাছ থেকে শিখে নিয়েছিল। তামাম দুনিয়া ঘুরে এলেও এরকম বেদেনার হালুয়া আর কোথাও পাবি না। কি যে বলছো দাদি, নিজেই জানো না। একটু আগে আমি আর সাইদ বাজারের এক দোকানে কি সুন্দর বেদেনার হালুয়া খেয়ে এলাম। আল্লাহর নামে কসম খেয়ে বলছি, এর এক বিন্দুও ঝুটা নয়। হালুয়ার কি সুন্দর খুশবু দাদি, বলে বোঝাতে পারবো না। আজিবের কথা শুনে তার দাদি রেগে মেগে একেবারে কাঁয়ে হয়ে গেল। সাইদকে বলল, হতচ্ছাড়া কোথাকার, বাজারে যে সে দোকানে নিয়ে গিয়ে একে ঢুকিয়েছিলি, সাহস তো কম নয় তোর। আল্লাহর দোহাই, বিশ্বাস করুন মাজি, আমরা কোনো দোকানে ঢুকিনি। এক হালুইকরের দোকানের পাশ দিয়ে গিয়েছিলাম মাত্র। তাই বলে? তার মুখের কথা শেষ হবার আগেই আজিব বলল, সাইদ মিথ্যে কথা বলিস নে। আচ্ছা তুই বুকে হাত দিয়ে বলতো, আমরা সকালে হালুইকরের দোকানে গিয়ে বেদেনার হালুয়া খেয়ে আসিনি? আজিবের দাদি এবার ব্যস্ত পায়ে উজিরের কাছে গিয়ে নালিশ জানায়। সাইদ আজিবকে নিয়ে যেখানে সেখানে যাওয়া শুরু করেছে। সাইদ উজিরের কাছেও মিথ্যা কথা বলে। আজিবকে নিয়ে যে সে হালুইকরের দোকানে গিয়েছিল, উভয়ে বেদেনার হালুয়া খেয়ে এসেছে, পুরো ব্যাপারটি অস্বীকার করে। কিন্তু আজিব বারবার নিজের কথাই বলতে থাকে। উজিরের বুঝতে বাকি রইল না সাইদ নিজের কসুর চাপা দিতে গিয়ে পুরো ব্যাপারটি অস্বীকার করছে। আজিবের মুখে হালুইকরের তৈরি হালুয়ার ভূয়সী প্রশংসা শুনে তিনি সাইদকে বারবার ধমকাতে লাগলেন।
আজিবের দাদি এবার একটি রেকাবি এনে সাইদের হাতে দিয়ে বলল, এতে করে ৮ দিনার দিয়ে ওই দোকান থেকে বেদেনার হালুয়া নিয়ে আয় তো। আজিবের দাদুকে আমার তৈরি হালুয়া এবং দোকানের হালুয়া দুটোই খেতে দেব। তিনিই খেয়ে বিচার করে বলবেন কোন হালুয়া বেশি সুস্বাদু। দোকানে রেকাবিতে হালুয়া দিয়ে তার উপর কিছু গোলাপ পানি ছিটিয়ে দিয়ে সাইদের হাতে তুলে দিল। সাইদ তাঁবুতে ফিরে হালুয়ার রেকাবিটি আজিবের দাদির হাতে দিল। সে সঙ্গে সঙ্গে রেকাবিটি থেকে এক টুকরো হালুয়া তুলে মুখে ফেলতেই বিস্ময়ে হতবাক হয়ে যাওয়ার জোগাড় হলো। সে নিঃসন্দেহ হলো এই হালুয়া নির্ঘাত তার বেটা হাসানের হাতের তৈরি। ব্যাস, সঙ্গে সঙ্গে সংজ্ঞা হারিয়ে ফেলল। উজির খবর পেয়ে ছুটে এলো, জল বাতাস দিয়ে তাকে সুস্থ করে তুলল। সংজ্ঞা ফিরে পেয়ে হাসানের মা আর্তনাদ করে উঠল, হাসান রে, হ্যাঁ, এটি আমার বেটা হাসানের হাতের তৈরি হালুয়াই বটে। আমার বেটা হাসানের হাতের তৈরি হালুয়া না হয়ে যায় না। উজির জনাবিশেক নফরকে সঙ্গে নিয়ে সাইদকে পাঠালো মিঠাইওয়ালাকে ধরে নিয়ে আসার জন্য। এতেও উজির আশ্বস্ত হতে পারল না। নিজে একটি টাট্টুর পিঠে চেপে মিশরের সুলতানের দেওয়া পরোয়ানাটি নিয়ে হুকুমদারের সঙ্গে দেখা করলেন। হুকুমদার জিজ্ঞাসা করল, কাকে কয়েদ করতে চান আপনি বলুন তো? বাজারের এক হালুইকরকে আমার হাতে তুলে দিন। ঠিক আছে, আমি এক্ষুনি সেবায় পাঠাচ্ছি। হুকুমদারের হুকুম পেয়ে একদল সশস্ত্র সিপাহী ছুটল হালুইকর হাসানকে ধরে আনার জন্য। উজির তাঁবুতে ফিরল। হুকুমদারের সৈন্য সামন্তরা হই হই করতে করতে হালুইকর হাসানের দোকানে ঢুকল। পিঠ মোড়া করে বেঁধে ফেলল তাকে। বন্দি হাসান পথে আসতে আসতে ভাবছে, হায় খোদা, এক রেকাবি হালুয়া শেষ পর্যন্ত এমন ঘটনা ঘটাতে পারে স্বপ্নেও ভাবিনি। চোখের পানি ফেলতে ফেলতে বন্দি হাসান উজিরকে বলতে লাগলো, হুজুর মেহেরবান, আপনার কাছে কি এমন গুনাহ করেছে যে আমাকে কোমরে রশি পড়তে হলো? সত্যি করে বলবে, বেদানার হালুয়া কি তুমি বানিয়েছিলে? জি হুজুর। কাজটি কি বেআইনি? বেআইনির চেয়ে বড় কিছু যদি থাকে তবে তুমি তাই করেছ। আমাদের সঙ্গে তোমাকে কায়রো নগরে যেতে হবে। উজির হাসানের মাকে এসব কিছুই জানালো না। উজির তাঁবু গুটিয়ে সদল বলে কায়রো নগরের উদ্দেশ্যে যাত্রা করল। পথে আহারের জন্য হাসানের হাতের বাঁধন খুলে দেওয়া হলো। খানাপিনার পর আবার পিঠমোড়া করে বেঁধে উঠের পিঠে চাপিয়ে দেওয়া হলো। কেটে গেল বেশ কয়েকটা দিন। উজির এক সকালে নতুন করে যাত্রা করার আগে হাসানকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এখনো সময় আছে বেটা, সত্যি করে বলবে, বেদানার হালুয়া কি তুমি নিজের হাতে বানাও? ঝুট বললে জিভ কেটে নেব বলে দিচ্ছি। হুজুর, আমি নিজের হাতে রোজ বানাই। হুজুর, আমি নিজের হাতেই রোজ বানাই। আবার উঠের পিঠে তোলা হলো কয়েদি হাসানকে। কায়রোর সীমানায় পৌঁছে উজির সুতোর মিস্ত্রিকে তলব করল। সে এসে কুর্নিশ করে সামনে দাঁড়ালো। উজির বলল, যত শীঘ্র সম্ভব বন্দির মাপে একটি ক্রস চিহ্ন বানিয়ে আনো। তাতে কয়েদি হতচ্ছাড়াটিকে রশি দিয়ে আচ্ছা করে বেঁধে মেষের গাড়ির পিছনে বেঁধে দাও। হাসান হাউ মাউ করে কেঁদে বলল, হুজুর মেহেরবান, আমি শাস্তি ভোগ করতে চলেছি, কিন্তু কি যে আমার গুনাহ তাই আজ অবধি জানতে পারলাম না। গুনাহ? গুনাহ অবশ্যই তোমার হয়েছে। ওগুলো কি হালুয়া বানিয়েছিলে? মরিচের গুঁড়া পরিমাণ মতো ব্যবহার করতে পারোনি। হুজুর, এরকম একটি সামান্য ব্যাপারে এমন গুরুদণ্ড একেবারে ফাঁসির হুকুম। এর জন্য আপনি আমাকে রশি দিয়ে পিঠ মোড়া করে বেঁধে রেখেছেন। দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে একবার মাত্র খানা দিয়েছেন। এত কষ্ট দিয়েও শান্তি পাননি, আবার হুকুম দিয়েছেন আমাকে ফাঁসি দিয়ে মারার জন্য। কথা বলতে বলতে হাসানের দু চোখে পানির ধারা নেমে এলো। মাথায় হাত দিয়ে পথের মাঝে বসে পড়ল। ভাবতে লাগলো নিজের নসিবের কথা। উজির মুস্কি হেসে বলল, কি হে, অমন করে কি ভাবছ? হ্যাঁ, কি আবার ভাববো হুজুর, ভাবছি আপনার মতো একটি উর্বর মস্তিষ্কের অধিকারের উপরে একটি রাজ্যের দায়িত্ব দিয়ে সুলতান কি করে যে নিশ্চিন্তে থাকেন ভেবে খুবই অবাক হচ্ছি।
বেদেনার হালুয়ায় মরিচের গুঁড়ার পরিমাণ ঠিক হয়নি বলে একটি লোককে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। চমৎকার, চমৎকার বিচার। কাজীর বিচারকেও আপনার হুকুমনামা হার মানিয়ে দিচ্ছে। আমি তোমার মতো আহাম্মকের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে চাই না। তোমার জন্য কিছু কাজ আছে, কাজে ফাঁকি না দিয়ে এই কাজগুলো সবার আগে করে দাও তো, তারপরে আমার বিচার করতে হবে। ঠিক আছে, আপনার যা দিল চাই করতে পারেন। উন্মাদের সঙ্গে বৎসার ফল তো কিছুই হয় না, বরং অশান্তি বাড়ে। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। উজির তার নফরদের হুকুম দিল হাসানকে কাঠের বাক্সে পুরে তার তাঁবুতে রেখে দিতে। উজির ঘরে ফিরল। সে প্রথমেই হাসানের আম্মা আর সিফত আল হুসেনের সঙ্গে মোলাকাত করল। লেরকিকে ডেকে বলল, বেটি, তোর দুঃখের দিন হয়তো এতদিনে ঘুচল। যা, খুব ভালো করে সেজে গুজে আয়। তাকে একেবারে সাথে নিয়ে এসেছি। স্বাধীর রাতের সাজগোজের কথা খেয়াল আছে তো? ঠিক সেভাবেই পরিপাটি করে সাজবি। ও ভালো কথা, সিন্ধুকের কাগজে তো সেদিনের তোর সাজের বিবরণ লেখাই আছে। একবারটি না হয় চোখ বুলিয়ে নে। হোসনের অন্তরের অন্তঃস্থলে আনন্দের তুফান বয়ে চলল। তার ঘরটিকে হুবহু সেই রকম করে বাসর ঘর সাজিয়ে তুলল, স্বাধীর রাত্রে যেরকম করে সাজানো হয়েছিল। তাজ্জব বনে যাওয়ার মতো ব্যাপারই বটে। উজির এবার সিন্ধুক খুলে হাসানের বিয়ের রাত্রের ইজের, পাতলুন, টুপি আর তার মোহরের থলিটি কুরসির উপরে রাখল। মোহরের থলিটিতে 1000 সোনার মোহর এবং ইহুদি বণিকের লেখা জাহাজের দলিলটি রয়েছে। এবার পাতলুনটির জেবের ভেতরে ঢুকিয়ে দিল নূরুল দ্বীনের স্বাক্ষরযুক্ত পত্রটি। উজির হোসনকে বলল, বেটি, স্বাধীর রাত্রে পালঙ্কের উপর ঠিক যে কায়দায় তুমি শুয়েছিলে হুবহু সেভাবেই শুয়ে পড়ো। আমি যাচ্ছি, হাসানকে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। উজির লেরকির কাছ থেকে এবার জামাতা হাসানের কাছে এলো। হাসান ঘুমে বিভোর। উজিরের নির্দেশে দুজন নফর তার পাতলুন, কামিজ যা কিছু রয়েছে সব খুলে একেবারে বিবস্ত্র করে ফেলল। এবার কেবলমাত্র একটি রেশমি চাদর লুঙ্গির মতো করে জড়িয়ে দিল তার কোমরে, আর মাথায় একটি টুপি পরিয়ে দিল। এবার ধরাধরি করে হোসনের ঘরের গালিচার উপরে শুইয়ে দিয়ে চুপি সারে ঘর ছেড়ে বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ বাদে হাসানের ঘুম ছুটে গেল। সে চোখ মেলে তাকালো। চোখের মণি দুটো ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকে তাকালো। বিস্ময়ে হতবাক হলো। যত দেখছে ততই যেন সে বিস্ময়ের ঘোরে তলিয়ে যাচ্ছে। এবার পালঙ্কটির দিকে আবার চোখ ফেরালো। চিনতে পারল, হ্যাঁ, সেদিনের সেই পালঙ্কই তো বটে। আর পালঙ্কের উপরে যে শুয়ে, সেই তো তার মনময়ূরী হোসেন। এ কি স্বপ্ন নাকি বাস্তব? সে তো কতদিন আগেকার কথা। সব কিছু যেন তার কাছে তালগোল পাকিয়ে যেতে লাগলো। সে সবিস্ময়ে ভাবল, তাকে তো পিঠমোড়া করে বেঁধে রাখা হয়েছিল। উজিরের হুকুম ছিল ক্রুশবিদ্ধ করে মারা হবে, কিন্তু তার পরিবর্তে একেবারে স্বপ্ন রাজ্যে নিয়ে এসে ফেলা হয়েছে তাকে। হাসান অনুসন্ধিৎসু দৃষ্টি মেলে তাকাতেই তার বহু পরিচিত ও বহু দিনের সাথী বসরাহর নকশাযুক্ত চমৎকার টুপিটি চোখে পড়ল। এবার দেখল মোহরের থলেটাকে। ব্যস্ত হাতে খুলে দেখল 1000 সোনার মোহর, আর সে বণিকের স্বাক্ষরযুক্ত জাহাজ বিক্রির দলিলটি। খাটের কোনায় তার পাতলুনটি পরিপাটি করে রাখা। জেবের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনলো নূরুল দ্বীনের স্বাক্ষরযুক্ত ঠিকুজি পত্রখানা। এক নজর চোখ বুলিয়ে নিঃসন্দেহ হলো সেটিই বটে। সে আরও বেশি ধন্দে পড়ে গেল। কোনো কিছুকে অস্বীকার করতে পারছে না, আবার মেনে নিতেও উৎসাহ পাচ্ছে না। এ কি সমস্যা রে বাবা? এবার হোসেনের দিকে চোখ ফেরালো। হ্যাঁ, কিছুমাত্র ভুল হয়নি তার। এ তার সে বহু আকাঙ্ক্ষিতাই বটে। তার সে মেহবুবা, তার জীবনের প্রথম আনন্দ সুখ প্রদায়নী। গুটি গুটি এগিয়ে গেল পালঙ্কের দিকে। কাছে একেবারে পালঙ্কের গা ঘেঁষে দাঁড়িয়ে তার যৌবনের জোয়ারকে নতুন করে চাক্ষুষ করতে লাগল।
হাসান দুরু দুরু বুকে পালঙ্কের উপরে উঠে বসল। মেহবুবার গালের কাছে হাতটি নিয়ে গিয়েও আবার টেনে কাছে নিয়ে এলো। হোসেন ঘুমের ভান করে বিছানায় আগের মতো এলিয়ে পড়ে রইল। দু চারটে ছোট ছোট কোকড়ানো কোচকানো কালো চুল হোসেনের কপালের উপর পড়েছে। এগুলো তার ঘুমের সৌন্দর্যকে আরও অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। হাসান বিস্ময়ে বিস্ফারিত কামাতুর চোখ দুটো মেলে হোসেনের আধ ফোটা পদ্মের মতো মুখটির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর দ্বিধাজড়িত হাত দিয়ে আলতো করে তার কপালের উপরে জড়ো হওয়া চুলগুলোকে সরিয়ে দিল। হাসানের হাতের ছোঁয়া পেয়ে হোসেন ধীরে ধীরে চোখ মেলে তাকালো। এমনই কোনো এক সুযোগের প্রতীক্ষায় ঘুমের ভান করে পড়েছিল এতক্ষণ। এবার আড়মোড়া ভেঙে উঠে বসল। হাত বাড়িয়ে হাসানকে বুকে জড়িয়ে ধরে আবেগ মধুর স্বরে বলল, মেহবুব, অমন করে কি দেখছ? কি আছে আমার মুখে? সারা রাত ধরে তো প্রাণ ভরে দেখলে, এতেও আশা মেটেনি তোমার? আরও মন চাইছে, কিন্তু আর কি করে সম্ভব বলো তো? ভোর হয়ে এলো যে। আমার যা কিছু সম্পদ 18 বছর ধরে কামাতুর মানুষগুলোর কাছ থেকে আগলে আগলে রেখেছিলাম, সবই তো তোমাকে উজাড় করে দিয়েছি। কথা বলতে বলতে কাম বিকারে দু হাতে তাকে বুকের মধ্যে সজোরে চেপে ধরে বলল, আমার দেহের গোপন সম্পদগুলো তোমার মনকে কি তুষ্ট করতে পেরেছে বলো তো মেহবুব? এবার আচমকা নিজের ঠোঁট দুটো দিয়ে হাসানের ঠোঁট দুটো আঁকড়ে ধরল। আলতো করে একটা কামড় দিয়ে বলল, সারা রাত্রি ধরে আমাকে ময়দা ডলার মতো পেশাই করেছ, কামড়ে কামড়ে ঠোঁট দুটোকে রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছ। আর যেটুকু বাকি ছিল পূরণ করে দিলাম। এবার পিয়াস মিটেছে তো? হাসান এবার হোসনের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে বলল, আমি কি তবে ঘুমিয়ে পড়েছিলাম? হালুই করছে যে দোকানদারি করেছিলাম খোয়াবের মধ্যে, সন্ধ্যাবেলা ফুটফুটে একটি লেরকা আর তার নফরকে আমার নিজের হাতে তৈরি হালুয়া খাইয়েছিলাম। ব্যাস, খানিক বাদে একদল সন্ডামার্কা লোক এসে আমার দোকানটি ভেঙে চুরে লণ্ডভণ্ড করে দিয়ে গেল। আমাকে পিঠ মোড়া করে বেঁধে উজিরের তাঁবুতে নিয়ে গেল। উজিরের হুকুমেই নাকি তারা আমার উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে। উজিরের অজুহাত হালুয়াতে নাকি মরিচ পরিমাণ মতো দেওয়া হয়নি। হোসেন তার একটি হাত টেনে নিয়ে পরীক্ষা করতে করতে বলল, হাত দুটো আবার কেটে টেটে যায়নি তো? হাসান তাচ্ছিল্যের সঙ্গে হেসে বলল, তোমার মাথা টাতা খারাপ হলো নাকি গো? খোয়াবের মধ্যে হাত বাঁধলে কাটাকাটি হয় নাকি কখনো? সত্যি সত্যি বাঁধলে না হয় সম্ভাবনা থাকতো। তারপর আরও আছে, পিঠ মোড়া করে বেঁধেও খুশি হতে পারেনি, আবার বলে কিনা ক্রুশবিদ্ধ করে হত্যা করবে। হাসান আটকে উঠে বলল, ও মা, সে কি কথা গো? আমার সোনামানিককে মারবে, এমন কার সাধ্য? আরে তুমিও যেমন, বলছি না সবই খোয়াবের ব্যাপার। হ্যাঁ গো, ঠিকই বলেছ, খোয়াবের মধ্যে অনেক কিছুই হতে পারে বটে। আচমকা কপালের দিকে হাসানের দৃষ্টি আকর্ষণ করে হুসেন বলে উঠল, হ্যাঁ গা, তোমার কপালে কিসের দাগ দেখা যাচ্ছে যেন? কপালে হাত বুলাতে বুলাতে হাসান বলল, আরে তাই তো, তবে তো খোয়াব টোয়াব মিথ্যে। ছেলেটির পিছন পিছন হাঁটার সময় সে রেগে গিয়ে একটি পাথর ছুঁড়ে মেরেছিল, অব্যর্থ লক্ষ্য। কপালে লেগে কেটে গেল, খুন ঝরল বহুত, দাওয়াই লাগিয়ে ক্ষতটি শুকাতে হয়। মুহূর্তকাল নীরবে ভেবে এবার সে বলল, কি ঝকমারিতেই না পড়া গেল রে বাবা। একবার ভাবি খোয়াব, আবার মনে হয় কিছুতেই খোয়াব হতে পারে না। সব কিছু কেমন জট পাকিয়ে যাচ্ছে। আমার কথা শোনো সোনামানিক, ওসব উদ্ভট ব্যাপার স্যাপার নিয়ে ভেবে মিছে মনটিকে বিষিয়ে তুলো না। পরম স্বস্তিতে হাসানের চোখে ঘুম জড়িয়ে আসে। কখন যে ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়েছিল বুঝতেই পারেনি। ঘুম ভাঙার পর হাসান যখন চোখ মেলে তাকালো, তখন সূর্য গুটি গুটি আকাশের গা বেয়ে অনেকখানি উপরে উঠে গেছে। চোখ মেলে তাকিয়েই সামনে উজিরকে দেখতে পেল। সচকিত হয়ে তার দিকে সভয়ে তাকালো। উজির, সেই অত্যাচারী উজির। উজির শামসুদ্দিন একটি কুর্সিতে বসল। এবার মুচকি হেসে বলল, বাপজান,
তুমি আমার ছোট ভাইয়া নুরুল দিনের বেটা। তোমাকে আমি বহু দুঃখ দিয়েছি। তুমি যে আমার বেটির স্বামী আর আজিবের আব্বা, সে সম্বন্ধে নিশ্চিত হওয়ার জন্যই আমাকে কিছু চাতুরির আশ্রয় নিতেই হয়েছে। গতকাল রাত্রে তোমার টুকরো টুকরো কথাবার্তা শুনে আমি সম্পূর্ণ নিশ্চিত হতে পেরেছি আসলে আমার ভাইয়া নূরের সঙ্গে আমার সামান্য ভুল বুঝাবুঝির জন্যই এত সব কেলেঙ্কারি হয়েছে। উজির দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পর মুহূর্তেই আজিব ছুটতে ছুটতে ঘরে ঢুকল। হোসেন হেসে বলল, বেটা, তোর আব্বাজির কথা জিজ্ঞেস করছিলি না? এই যে তোর আব্বাজি। আজিব দেখল সে হালুই কর কি ভাবল কে জানে। তারপর ছুটে গিয়ে হাসানের গলা জড়িয়ে ধরল। কিছুক্ষণের মধ্যেই হাসানের মাও সেখানে উপস্থিত হলো। তার মা, বেটা মেরে লাল বলে ছেলেকে জড়িয়ে ধরল। এ পর্যন্ত বলে বেগম শাহরাজাদ কিস্সা বন্ধ করলেন। পরদিন বাদশাহ শাহরিয়ার যথা সময় অন্তর্মহলে বেগম শাহরাজাদের ঘরে এলেন। বেগম শাহরাজাদ কোনো রকম ভূমিকা না করেই কিস্সার পরবর্তী অংশ শুরু করতে গিয়ে বললেন, জাহাপানা, এবার বাগদাদের এক দর্জি, কুঁজু ইহুদি হেকিম, খ্রিস্টান দালাল এবং নাপিতের কিচ্ছা বলছি, ধৈর্য ধরে শুনুন। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 22-এ আজ আপনারা শুনলেন উজির শামসুল দ্বীন ও নূর উদ্দিনের কিস্সা চতুর্থ এবং শেষ ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি নিজে শুনুন, আপনার বন্ধু বান্ধবকে জানান। ছেলেবেলার স্মৃতি বিজড়িত আলিফ লায়লার এক একটি নতুন পর্ব নিয়ে আমি হাজির হই প্রতি বুধবার আমার এই ইউটিউব চ্যানেলে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।